ডিএনএ পরীক্ষায় অবশেষে মিলল রোহান ও বৃষ্টির লাশ। চুরিহাট্টায় আগুনে মৃত 11 জন শনাক্ত, এখনো পরিচয় বাকি 8 জনের। আমি পাগলের মতো সুইটাইছি কামনা কিছু। আমার বোনের জামাই মারা গেছে। থানা থেকে ফোন করছে যে আপনার লাশ শনাক্ত হয়েছে, আপনি আসেন। দাহ্য নয় এমন রাসায়নিক কারখানা সরানো হবে না, ব্যবসায়ীদের সঙ্গে অসদাচরণ না করার আহ্বান। অগ্নিকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ নয়, এগুলোকে আমরা আমাদের অভিযানের বাইরে রাখবো। খারাপ ব্যবহার করেছে, এটা দুঃখজনক। 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আমরা একটা রোডম্যাপ আমরা তৈরি করব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি মাকসুম আলম খান এবং আমি শিরিন আক্তার। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। লোকসান নয়, যে কোনো মূল্যে পাটকে লাভজনক করতে হবে। জাতীয় পাট দিবস প্রধানমন্ত্রী কৃষি ও রপ্তানি পণ্য হিসেবে প্রণোদনা দেওয়ার ঘোষণা। ওবায়দুল কাদেরের মতো বিএনপি নেত্রীরও সুচিকিৎসার অধিকার আছে, মানববন্ধনে নেতারা। দুজনের তুলনা চলে না বললেন হানিফ। পিস্তল নিয়ে ইলিয়াস কাঞ্চনের বিমানবন্দরে প্রবেশের ঘটনায় স্ক্যানার অপারেটর সাময়িক বরখাস্ত। অস্ত্র ভুল করে নেয়ার কথা জানিয়ে কাঞ্চন বললেন, এ ঘটনা উদ্বেগজনক। এবং অবহেলা, অব্যবস্থাপনা আর দুর্নীতিতে ভারাক্রান্ত বাংলাদেশ রেলওয়ে। ঋণদাতাদের পরামর্শে দিন দিন সংকুচিত হয়েছে পথ, কমেছে সেবার মান। চুরিহাট্টায় আগুনের ঘটনায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে 11 জনের পরিচয় নিশ্চিত করেছে সিআইডি। মিলেছে নর্থ সাউথের শিক্ষার্থী রোহান এবং গার্হস্থ্য অর্থনীতির ছাত্রী বৃষ্টির মরদেহ। 8 জনের লাশ আজ হস্তান্তর করা হয়েছে। চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের পর ছেলের মরদেহের জন্য এভাবেই আর্তনাদ করছিলেন রোহানের মা। অবশেষে মিলেছে লাশ। 2 সপ্তাহের বেশি সময় পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশটি ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা গেছে। মিলেছে দুর্ঘটনার রাত থেকে নিখোঁজ বৃষ্টির মরদেহ। মর্গে দিনের পর দিন অপেক্ষার অবসান ঘটায় একদিকে কিছুটা স্বস্তি, অপরদিকে লাশ পেয়ে আবারও জেগে ওঠে প্রিয়জন হারানোর বেদনা। বোন বললো যে ভাইয়া ঢাকা মেডিকেল থেকে ফোন দিছে, ওখানে নাকি আজকে লাশ হস্তান্তর করা হবে। 11 জন চোখে পড়া লাশ, আপনি যাইয়া দেখেন ওইখানে আমার স্বামী আছে কিনা। সেই জন্য আমি পাগলের মতো সুইটাইছি কামনা কিছু। আমার বোনের জামাই মারা গেছে, এই খবর শুনে বোনের শাশুড়ি মারা গেছে গত 3 দিন আগে। থানা থেকে ফোন করছে যে আপনার লাশ শনাক্ত হয়েছে, আপনি আসেন। এই জন্য এখানে আসা আর কি। আগুনে পুড়ে যাওয়া মরদেহগুলোর উদ্ধারের পরই শনাক্ত করতে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি। 19টি মরদেহ এবং একটি খণ্ডিত হাতের বিপরীতে 48 জনের নমুনা সংগ্রহ করেন তারা। এর মধ্যে 23 জনের নমুনা থেকে 11 জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সিআইডি বলছে বাকি 8টি মরদেহের পরিচয় নিশ্চিত হতে আরো 10 থেকে 12 দিন সময় লাগতে পারে। আমরা যখন এক্সিবিটগুলো নিয়ে আসি বডি ব্যাগ থেকে, যে তথ্যগুলো আনে সেখানে শুধুমাত্র মার্কিং করা আছে এক্সিবিট নাম্বার 40, এক্সিবিট নাম্বার 70, মানে হলো ব্যক্তির নাম নাই, কিন্তু ওখানে মৃত একটা নাম্বার দেওয়া আছে। এখন এখানে যার এই 70 নাম্বারের সঙ্গে যার মিললো, তিনি বলছেন যে এটা আমার মিলে গেছে। এখন তাকে জিজ্ঞাসা করা হলো যে ইনি তোমার কি হন, উনি মা হন, তার নাম কি? তিনি বললেন যে শামসুন্নাহা বা করিমুন্নাহা আছে, যেটাই হোক সেই নামটা কিন্তু আমাদের কাছে আছে। আমরা কিন্তু বলতে পারবো যে স্পেসিফিকলি এনআইডি কার্ডে বা ভোটার আইডি কার্ডে এই নামটা তার আছে, আমরা কিন্তু বলতে পারবো। 10 থেকে 12 দিন আমরা আশা করছি আর কি। আমরা কিন্তু নন স্টপ কাজ করে যাচ্ছি, কোনো ব্রেক ছাড়া। 20 ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ আগুনে পুড়ে মারা যান 67 জন। পরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও 4 জন মারা গেলে মৃতের সংখ্যা দাঁড়ায় 71-এ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। পুরান ঢাকার দাহ্য রাসায়নিকের মজুদ সরাতে টাস্কফোর্সের অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন। ব্যবসায়ীদের সঙ্গে অসৎ আচরণ না করতে ম্যাজিস্ট্রেটদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে পুরান ঢাকার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে এই তথ্য জানানো হয়। রাজধানী চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের পর পুরান ঢাকার রাসায়নিক কারখানা ও গুদাম সরাতে 28 ফেব্রুয়ারি থেকে 10 সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান শুরু করে।
ব্যবসায়ীদের অভিযোগ দাহ্য রাসায়নিক নেই এমন কারখানাগুলোও অভিযান চালাচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন। এ সময় ব্যবসা সরাতে 6 মাস সময় চান তারা। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ব্যবসায়ীদের সাথে অসৎ আচরণ করছেন বলেও অভিযোগ করেন ব্যবসায়ীরা। আমাদের উপরে জুলুম করতেছে, অত্যাচার করতেছে। আমরা ট্যাক্স দিচ্ছি, ব্যাট দিচ্ছি, সব দেওয়ার পরে আমাকে এখানে রেজিস্ট্রেশনের কাছে আমরা জরিমানা দিব। আমরা যদি অ্যাসোসিয়েশনের লোক দেয়, সেটা যদি আমরা জানতে চাই ঘটনাটা কি হচ্ছে, জেল দিয়ে দেয়। টাস্কফোর্সের অভিযান মাসব্যাপী অব্যাহত রাখার ঘোষণা দিয়ে আবাসিক এলাকায় বাণিজ্য চলতে পারবে না বলে সাফ জানিয়ে দেন দক্ষিণের মেয়র। অগ্নিকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ নয় এরকম শত শত কেমিক্যাল রয়েছে, আমরা জানি। এগুলোকে আমরা আমাদের অভিযানের বাইরে রাখবো। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জানান, নতুন স্থানে রাসায়নিকের কারখানা সরাতে দ্রুতই রোডম্যাপ তৈরি করা হবে। খারাপ ব্যবহার করেছে, এটা দুঃখজনক। ডেফিনেটলি 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আমরা একটা রোডম্যাপ আমরা তৈরি করব, কিভাবে আমরা মুভ করব। এটা যখন হয়ে যাবে আমার মনে হয় কিছুদিন পরে আর টাস্ক ফোর্সের আপনার প্রয়োজনও থাকবে না। চুরিহাট্টা ও নিমতলির ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবসায়ীদের আন্তরিক হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তারাও শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। পাটের সুদিন ফেরাতে বেসরকারি খাতের উদ্যোগও প্রত্যাশিত জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, প্রয়োজনে প্রণোদনা দেওয়া হবে। সকালে জাতীয় পাট দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেয়া বক্তব্যে তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। সোনালী আঁশ পাটের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য। দেশের ৩য় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী পরিবেশ বান্ধব এই ফসলটির সঙ্গে দেশের ৪ কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। বর্তমানে দেশের ১৯টি পণ্যে পাটের মোড়কীকরণ বাধ্যতামূলক করার পাশাপাশি দেশের বাজারে এখন প্রতি বছর ১৫০ কোটি বস্তার চাহিদা তৈরি হয়েছে। অর্থকরী এই ফসলটির উজ্জ্বল সম্ভাবনা তুলে ধরতে প্রতি বছরের ৬ মার্চ পালিত হচ্ছে জাতীয় পাট দিবস হিসেবে। এবছর তৃতীয়বারের মতো পাট দিবসের আয়োজনে যোগ দিতে বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আসেন প্রধানমন্ত্রী। 14 ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেন এই খাত সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে। দিবসটি উপলক্ষে 2 দিন ব্যাপী আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন শেখ হাসিনা। তিনি বলেন, ৭৫ পরবর্তী সরকারগুলোর বিমাতা সুলভ আচরণেই ধ্বংসের মুখে পড়েছিল পাট খাত। অবৈধভাবে যারা ক্ষমতা দখলকারী, তাদের ভিতরে একটা বৈমাত্র্য সুলভ আচরণ পাটের প্রতি ছিল। তাদের জন্য পাট শিল্পটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল। পাটের কোনো কিছুই কিন্তু ফেলা যায় না, সবই কিন্তু কাজে লাগানো যায়, কিন্তু এর জন্য প্রচুর গবেষণা প্রয়োজন এবং আমরা কিন্তু সেটা করে যাচ্ছি। পলিথিনের পরিবর্তে পাটজাত সোনালী ব্যাগের ব্যবহার বাড়ানোর গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী পাট শিল্পে বেসরকারি উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার প্রতিশ্রুতি দেন। পাটের থেকে যে এখন নতুন একটা পলিথিন ব্যবহার করা হয়েছে, যেটা ব্যাপকভাবে আমরা উৎপাদন করতে পারি, আমরা বিদেশেও রপ্তানি করতে পারি এবং নিজেদের দেশেও আমরা ব্যবহার করতে পারি। বেসরকারি খাত যত বেশি এগিয়ে আসবে, আর তার জন্য আমরা অন্যান্য খাতে অনেক প্রণোদনা দিচ্ছি, তো এখানেও আমরা প্রণোদনা দেব, যাতে করে এই খাতের মধ্য দিয়ে তারাও ব্যবসা বাণিজ্য করে আমার দেশের পণ্যটাকে আরো গুরুত্বপূর্ণ করে বিদেশে রপ্তানি করতে পারে। পরে পাট পণ্যের বহুমুখীকরণে উদ্বুদ্ধ করতে আয়োজিত পাট পণ্যের প্রদর্শনী ও মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন সরকার প্রধান শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরও থাকছে। তুরাগ দখল করে গড়ে ওঠা আমিন মুমিন হাউজিং স্থায়ীভাবে অপসারণের খনন কাজ শুরু। অন্য অবৈধ হাউজিং এর দিকেও নজর বিআইডব্লিউটি এর। ওবায়দুল কাদেরের মতো বেগম খালেদা জিয়ারও সুচিকিৎসার অধিকার আছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নিয়ে তারা আরও বলেন, ক্ষমতা হারানোর ভয়ে বিএনপি নেত্রীর চিকিৎসার ব্যবস্থা করতে ভয় পাচ্ছে সরকার। বেগম জিয়ার মুক্তি ও চিকিৎসা দেওয়ার দাবিতে দুপুর 12:30 থেকে 1:30 পর্যন্ত বিএনপির এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দলীয় মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।
এ সময় বিএনপি নেতারা বলেন, কারাবন্দী বিএনপি নেত্রীর সাথে অমানবিক আচরণ করছে সরকার। কাদের সাহেবের আশু রোগ মুক্তি কামনা করেই বলতে চাই, ওনার যেমন চিকিৎসা পাওয়ার অধিকার আছে, তার চাইতে উন্নত চিকিৎসা পাওয়ার অধিকার সে রাখে। তাকে বঞ্চিত করা হচ্ছে। ৭৩ বছর বয়স, তিনবার প্রধানমন্ত্রী, 2 বারের বিরোধী দলের নেত্রী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, তাকে আজকে বিনা চিকিৎসায় নির্জন কারাগারে দিনের পর দিন তাকে তিলে তিলে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। মানববন্ধনে দেয়া বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম বলেন, ক্ষমতা হারানোর ভয়ে বেগম জিয়াকে আটকে রাখা হয়েছে। তারা মনে করে যে দেশনেত্রী ওই চিকিৎসা নিতে গেলেও বোধহয় তারা ক্ষমতা হারাবে। মানুষ তাদের উপর আস্থা হারিয়েছে, নির্বাচন কমিশনের উপর আস্থা হারিয়েছে। সুতরাং এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে প্রথম কাজ যেটি আমাদের করতে হবে সেটি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। নির্বাচনের ফলাফল বাতিল করতে হবে এবং পুনরায় একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে আবার নির্বাচন দিতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে দল পুনর্গঠনের মাধ্যমে সরকার পতনের আন্দোলন জোরদারেরও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল মাহানিফ বলেছেন, বেগম জিয়ার সঙ্গে তার পরিস্থিতির তুলনা চলে না। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। কিছুটা হলে উদ্বেগ কমলো নেতাকর্মীদের। এখনো সংকটাপন্ন নয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গেল রোববার থেকে হৃদরোগে আক্রান্ত গুরুতর অসুস্থ ওবায়দুল কাদের চিকিৎসাধীন আছেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। ওই হাসপাতালে চিকিৎসার 3 দিনের মাথায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে জানানো হলো, সবকিছু ঠিক থাকলে 1 সপ্তাহের মধ্যেই শুরু করা যাবে চিকিৎসার পরবর্তী ধাপ বাইপাস সার্জারি। তার অবস্থা এখন আর সংকটপূর্ণ নেই। সামান্যত কিডনিতে ইনফেকশন আছে, এছাড়া তার বাকি অর্গানগুলো এখন পর্যন্ত মোটামুটি ফাংশনাল, সবই ঠিকঠাক মতো আসে। স্বাধীনতা সংগ্রামের জন্য, এই দেশের মুক্তির জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন দেশের শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন। তার সঙ্গে আর একজন যিনি পাকিস্তানের সহযোগী ছিলেন, তার সঙ্গে কম্পেয়ার করার কোনো সুযোগ নেই। একজন কায়েদের চিকিৎসার জন্য কারা কর্তৃপক্ষ তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন, তাদেরই দায়িত্ব। ওবায়দুল কাদেরের সঙ্গে থাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসকও ভালো খবর দিয়েছেন। আওয়ামী লীগের এই নেতার কিডনির সংক্রমণ কমে আসছে, বাড়ছে প্রত্যক্ষ শ্বাস প্রশ্বাসের মাত্রাও। হার্টের কন্ডিশন, প্রেশার এবং হার্টবিট এগুলো খুব ভালো আছে এবং তারা চিন্তা করছে আগামী 2-1 দিনের ভিতর ওনার যে আর্টিফিশিয়াল মিনসগুলো আছে, যে ডিভাইসগুলো আছে, ওগুলো ওনারা খুলে ফেলার চিন্তা করছে। অসুস্থ হওয়ার একদিনের মাথায় উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির পরামর্শে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় ওবায়দুল কাদেরকে। চিকিৎসকরা জানিয়েছেন তার হৃদযন্ত্রে 3টি ব্লক ধরা পড়েছে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। পিস্তল নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ক্যানিং মেশিন পার হওয়ার ঘটনায় একজন অপারেটরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। কাঞ্চন বলছেন, ভুল করে অস্ত্র বহন করেছিলেন তিনি, তবে স্ক্যানারে ধরা না পড়ার বিষয়টি উদ্বেগজনক। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। বিমানবন্দরের কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে একজন যাত্রী কিভাবে খেলনা পিস্তল ও বোমা সদৃশ জিনিস নিয়ে বিমানে ওঠার সুযোগ পান? চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টার পর এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে। এ বিষয়ে সুরাহা না হতেই ইলিয়াস কাঞ্চনের পিস্তল ও গুলি নিয়ে অভ্যন্তরীণ টার্মিনালের প্রথম নিরাপত্তা স্তর নির্বিঘ্নে পার হওয়ার ঘটনায় আবারও আলোচনায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা। তবে ভুলবশত অস্ত্র নিয়ে বিমানবন্দরে প্রবেশ করার কথা জানালেন ইলিয়াস কাঞ্চন। আমার অজান্তে আমার কম্পিউটার ব্যাগের মধ্যে আর্মসটা রয়ে গেছে, আর ছোঁয়া দিয়ে পার হলাম। পার হওয়ার পর আমি হাতে করলাম, আমার বডি টডি চেক করলো, করার পর তারপরে আমি ব্যাগ দেখলাম যে স্ক্যান থেকে বাইরে চলে আসে। ড্রিং করে ভিতরে ঢুকতে গেলাম, তো ওখানে আরেকটা স্ক্যানার আছে। তখন আমার মনে পড়লো যে আমার তো আর্মস রয়ে গেছে এটা। কিন্তু তখন আমি সিকিউরিটিকে বললাম যে আমি ভুলে গেলাম, ঠিক আছে, কিন্তু স্ক্যান করালাম, সেই জায়গায় নোটিশ হলো না কেন, আমার আর্মসটা ধরা পড়লো না কেন? এদিকে স্ক্যানিং এ অস্ত্র থাকার বিষয়টি ধরা পড়েছে বলে দাবি বিমান সচিবের। ওনার লাগেজটা স্ক্যানারের ভিতরে দিয়েই উনি দৌড়ে সামনে চলে গেছেন। এরপরে ওনার লাগেজ সহ ওনাকে ধরা হয়েছে। তখন উনি বলছেন, হ্যাঁ, আমার এখানে
উইপন রয়ে গেছে, আমি সরি। এরপরেও ওখানে যারা দায়িত্ব পালন করেছে, এখানে একজন স্ক্যানার যে ভিউয়ার ছিল তাকে সাময়িক বরখাস্ত করেছি আমরা, এবং একটা তদন্ত টিম গঠন করা হয়েছে। গত 24শে ফেব্রুয়ারি বিমান ছিনতাই চেষ্টাকারী পলাশের গন্তব্য চট্টগ্রাম হলেও তিনি দুবাইগামী ফ্লাইটে যাত্রী হয়ে ঢাকা থেকে উঠেছিলেন। বিশ্লেষকরা বলছেন, একই ফ্লাইটে উঠলেও অভ্যন্তরীণ রুটের যাত্রীরা যে টার্মিনাল ও গেট ব্যবহার করেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা ততটা কড়াকড়ি নয়। সিকিউরিটি সেম থাকতে হবে। সো ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার এবং ডোমেস্টিক প্যাসেঞ্জার যখন একই ফ্লাইটে যাবে, এর পদ্ধতিগত প্রসিডিউরটা কি, এইটা একেবারে সুন্দরভাবে লেআউট থাকতে হবে। এইখানে হয়তোবা সঠিক পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে কি না, এইটা একটা ভেবে দেখার বিষয় আছে। বিমান সচিব জানান, এই অবস্থায় আন্তর্জাতিক ফ্লাইটে অভ্যন্তরীণ রুটের যাত্রীদের তোলার ক্ষেত্রে নিরাপত্তা আরও কঠোর করার পাশাপাশি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও নিখুঁত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। হাজারির শিউলি, সময় সংবাদ, ঢাকা। অবহেলা, অব্যবস্থাপনা ও দুর্নীতিতে ভারাক্রান্ত শত বছরের ঐতিহ্যবাহী রেলওয়ে। স্বাধীনতার পর থেকে ঋণদাতা সংস্থাগুলোর চাপে সংকুচিত হয়েছে রেলপথ, কমেছে সেবার মান। বিশেষজ্ঞরা বলছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ খাতে বিনিয়োগ বাড়লে দিন ফিরবে রেলের। সাজিদ রাজুর রিপোর্ট। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে রেলপথের পরিমাণ ছিল ২৫০০ কিলোমিটার, অথচ ৭৫ পরবর্তী সময়ে বৈদেশিক ঋণ নির্ভরতা ও পরামর্শে ক্রমেই সংকুচিত হয়েছে রেলপথ। অন্যদিকে অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে যাত্রী সেবার কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে ব্যর্থ হয়েছে রেলওয়ে। দিনে দিনে বেড়েছে লোকসানের বোঝা। রেলকে বিনিয়োগ বঞ্চিত শুধু করেনি, অনেক দক্ষ লোককে কিন্তু হ্যান্ডশেকের মাধ্যমে বিদায় দেওয়া হয়েছিল। দেখভাল করার জন্য দক্ষ যথেষ্ট পরিমাণ জনবল সম্বলিত অর্গানোগ্রামটাকে প্রায়োরিটি বেসিসে করতে হবে। একটা লোকোমাস্টারকে কিন্তু ১০-১৫ বছরে কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন হতে হয়। তো সেই জায়গায় আমি বলবো অনেক ঘাটতি আমি লক্ষ্য করি। মিসম্যানেজমেন্ট হলো এটার সবচেয়ে বড় কারণ। এটাকে ডিজিটালাইজড করলে আপনার এই সমস্যাটা থাকবে না। পাশের দেশ ভারতেই যাত্রী ও পণ্য পরিবহনের এক উদাহরণ তৈরি করেছে রেলওয়ে। প্রতি বছর লভ্যাংশ বৃদ্ধির পাশাপাশি বাড়ানো হয়েছে বিনিয়োগও, অথচ বাংলাদেশ রেলওয়ে পরিচালনা ব্যয় তুলে আনতেই ব্যর্থ হয়েছে। পরিসংখ্যান বলছে, কেবল ২০১৬-১৭ অর্থ বছরেই রেলওয়ের লোকসান ১২০০ কোটি টাকা। বিশ্বজুড়ে যেখানে বিনিয়োগ বেড়েছে, যাত্রী ও মালামাল পরিবহনে প্রাধান্য পেয়েছে রেলপথ, সেখানে বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থার এমন পরিণতি দুঃখজনক বলে মনে করেন বিশেষজ্ঞরা। রেলের উপর দিয়ে লেভেল ক্রসিং একজন না জানায় আনঅথরাইজ বানিয়ে ফেলে। সেই কারণে কিন্তু উন্নত দেশে নিরবিচ্ছিন্ন একটা যোগাযোগ এবং ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা তৈরি করে, সেটার একটা ঘাটতি আমাদের রয়ে গেছে। যে রেল করিডোরগুলিকে অ্যাক্সেস কন্ট্রোল করতে হবে, মানুষের প্রবেশ অধিকারটাকে নিয়ন্ত্রণ না করলে পরে আমার বিনিয়োগের কাঙ্ক্ষিত সুবিধা কিন্তু পাবো না। নতুন যে লাইনগুলো করবেন, আপনারা ইলেকট্রিক্যাল ট্রেনের বন্দোবস্ত করেন। ট্রেনের যে স্টেশনগুলো হবে, ওই স্টেশনগুলোকে ওই লোকাল কানেক্টিভিটি রুটসের আরও সুন্দর করে ওইখানে সুন্দর বাসের ব্যবস্থা করলে বেটার সার্ভিস মানুষকে দেওয়া যাবে। স্টেশনকে মানুষের জন্য খুব ফ্রেন্ডলি করতে হবে। যাত্রীর পাশাপাশি মালামাল পরিবহনের প্রধান মাধ্যম হিসেবে রেলকে বিবেচনা করারও পরামর্শ তাদের। সাজিদ রাজু, সময় সংবাদ। পার্ক নির্মাণের জন্য আরও উপযুক্ত জায়গা থাকা সত্ত্বেও শুধু ইতিহাস মুছে ফেলার জন্যই ৭ই মার্চের ঐতিহাসিক স্থানে শিশু পার্ক নির্মাণ করা হয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। সকালে রাজধানীর বকশীবাজারে একটি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করে তিনি একথা বলেন। ৭ই মার্চের যে ঐতিহাসিক স্থানটিতে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের স্বাধীনতার সংগ্রাম। যে স্থানটিতে ৭১-এ পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীর কাছে, সেই স্থানটিতে নির্মাণ করা হয়েছে শিশু পার্ক। খুনি জিয়াউর রহমান সেদিন নতুন প্রজন্ম যাতে ইতিহাস জানতে না পারে, তারা যাতে এই ঐতিহাসিক স্থানটিকে চিহ্নিত করতে না পারে, তার জন্য সেই স্থানটিকে বেছে নিয়েছিল শিশু পার্ক করার জন্য। আমি শিক্ষকদের বলবো, অভিভাবকদের বলবো, আমাদের সন্তানদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তাদেরকে জানাতে হবে। অবশেষে খনন করে তুরাগ দখল করে গড়ে তোলা বহুল আলোচিত আমিন মোমিন হাউজিং অপসারণ শুরু হয়েছে। ২৫ ফুট খনন করে তুরাগের বন্ধ চ্যানেলে প্রবাহ ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। পাশাপাশি অন্য অবৈধ হাউজিংগুলোর জমিতেও শিগগিরই খনন করার কথা জানিয়েছে সংস্থাটি। উচ্ছেদ ও খননকে অবৈধ দাবি করেছে আমিন মোমিন হাউজিং।
তুরাগ নদীর পুরনো চ্যানেল ফিরিয়ে আনতে বুধবার একযোগে 4টি এক্সকাভেটর দিয়ে শুরু হয় খননের কাজ। দৈর্ঘ্যে প্রায় 3000 ফুট ও প্রস্থে 250 ফুট নদীর জায়গা দখল করে মাটি, বালু ও ইট দিয়ে 25 ফুট উঁচু করে গড়ে তোলা হয়েছে আলোচিত আমিন মোমিন হাউজিং প্রকল্প, যার ফলে তুরাগের পুরো চ্যানেলেই বন্ধ হয়ে যায়। যেহেতু এটা আমাদের সেকেন্ড ক্লাস নৌ রুট নেভিগেবল করার জন্য আমাদের 10 ফিট পানি থাকতে হবে, তো সেই প্রক্রিয়া আমরা কাজ হাতে নিয়েছি। রাতের মধ্যেই আরও 5টা এক্সকাভেটর এখানে নিয়োজিত হবে। আগামী পরশু দিন থেকে আপনারা দেখবেন ড্রেজারও কাজ করছে। বেলা 11টার পর ঘটনাস্থলে এসে বিএডব্লিউটি এর অভিযানকে অবৈধ দাবি করেন হাউজিংটির আইনজীবী। হাইকোর্টের রায়ও আমাদের পক্ষে, অর্থাৎ আমাদেরকে যে উচ্ছেদ করা হচ্ছে এটা বেআইনিভাবে করা হচ্ছে। এ সময় কাজে বাধা দেওয়ার অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে হাউজিংয়ের একজন ব্যবস্থাপককে আটক করা হলেও সন্ধ্যায় জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। নদীর প্রবাহ ফিরিয়ে আনতে 2-3 মাস সময় লাগবে জানিয়ে অভিযানে নেতৃত্ব প্রদানকারী কর্মকর্তা বলেন, ধারাবাহিকভাবে অন্যান্য অবৈধ হাউজিংও উচ্ছেদ করা হবে। নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে, নদীকে দখল দূষণ মুক্ত করে প্রবাহমান রাখতে যা যা করণীয় আমরা কিন্তু সেটা করব। স্থানীয়রা বলছেন, কষ্টসাধ্য হলেও শেষ পর্যন্ত যদি তুরাগের এই চ্যানেলটি পুরোপুরি বন্ধ করে গড়ে তোলা এই অবৈধ হাউজিংটি খনন করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিয়ে আবারও পুরনো প্রবাহ ফিরিয়ে আনা যায়, তাহলে তা হবে দেশের সকল অবৈধ হাউজিং মালিকদের জন্য একটি কঠোর বার্তা। তাই তারা বলছেন, যে কোনো মূল্যে বিএডব্লিউটি এর এই কাজটি সফলভাবে সম্পন্ন করা উচিত। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও অ্যাপোলো হাসপাতালে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুটি প্রতিষ্ঠানকে 3,30,000 টাকা জরিমানা করা হয়। দুপুর 12টার দিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অভিযান চালানো হয়। ক্যান্টিনে পোড়া তেলে খাবার তৈরি এবং ফ্রিজে রান্না ও কাঁচা খাবার একসাথে রাখার অভিযোগে তাদেরকে 2 লাখ টাকা জরিমানা করা হয়। এরপর অ্যাপোলো হাসপাতালের ক্যান্টিনে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে 1 লাখ টাকা এবং ফার্মেসি বিভাগে পণ্যের গায়ে মূল্য না থাকায় 30,000 টাকা জরিমানা করা হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ডিএনএ পরীক্ষায় অবশেষে মিলল রোহান ও বৃষ্টির লাশ। টুরিহাট্টায় আগুনে মৃত 11 জন শনাক্ত। দাহ্য নয় এমন রাসায়নিক কারখানা সরানো হবে না, জানালেন মেয়র। লোকসান নয়, যে কোনো মূল্যে পাটকে লাভজনক করতে হবে। জাতীয় পাট দিবসে প্রধানমন্ত্রী কৃষি ও রপ্তানি পণ্য হিসেবে প্রণোদনা দেওয়ার ঘোষণা। ওবায়দুল কাদেরের মতো বিএনপি নেত্রীরও সুচিকিৎসার অধিকার আছে, মানববন্ধনে নেতারা। দুজনের তুলনা চলে না, বললেন হানিফ। পিস্তল নিয়ে ইলিয়াস কাঞ্চনের বিমানবন্দরে প্রবেশের ঘটনায় স্ক্যানার অপারেটর সাময়িক বরখাস্ত। অস্ত্র ভুল করে নেয়ার কথা জানিয়ে কাঞ্চন বললেন, এ ঘটনা উদ্বেগজনক। এবং অবহেলা, অব্যবস্থাপনা আর দুর্নীতিতে ভারাক্রান্ত বাংলাদেশ রেলওয়ে। ঋণদাতাদের পরামর্শে দিন দিন সংকুচিত হয়েছে পথ, কমেছে সেবার মান। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।